আজকের ভিডিওতে আলোচনা করব মেনলি তো ফার্স্ট 11 নিয়ে। এছাড়া বিশালকাইতের চোটের একটা ব্যাপার উঠে আসছে, সেটা নিয়ে আলোচনা করে নেব। আর সেরকম কিছু আলোচনা করার মতো নেই। তো প্রথমেই চলে আসি ফার্স্ট 11 নিয়ে। আগামীকাল ম্যাচ, তবে এই ম্যাচের ফার্স্ট 11-এর ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যে এতদিন ধরে যে ম্যাচগুলো খেলছিল মোটামুটি একটাই ফার্স্ট 11 দেওয়া যেতে পারতো, যে এর বাইরে কিছু হবে না। কিন্তু এই ম্যাচটার ক্ষেত্রে একটু ফার্স্ট 11-এর চেঞ্জেস হতে পারে, বা 2-3 রকমের ফার্স্ট 11 হতে পারে। তো আমি সেগুলো নিয়েই আলোচনা করব। প্রথমে বলে দিই কোন কোন জায়গায় চেঞ্জ হতে পারে আর কোন কোন জায়গায় চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। অন্য ম্যাচে আমরা বলি গোলে তো বিশাল রয়েছেই, কিন্তু এই ম্যাচে এটা বলা যাচ্ছে না। এখানে আর্শ আনোয়ার শেখের খেলার সম্ভাবনা বেশি, না হলে সাইফ জাহিদও খেলতে পারে। কেন, কি কারণে এটা, সেটা আমি পরে বলছি। চোটের ব্যাপারটা কি আছে। ডিফেন্সে সুভাশিস, অ্যালবার্তো, টম এবং আশিস রায়ের জায়গায় সব থেকে বেশি খেলার সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে দীপেন্দুর। তো দীপেন্দুই থাকবে এটাই আশা করা যায়। তো ওইটা ধরে নেওয়া যায় এই চারটে জায়গায় কোনো চেঞ্জ হবে না। এরপরে সামনে যদি দুটো ব্লকারের জায়গা আসে, তো সেখানে মোটামুটি আপুইয়া এবং দীপক টাংরি থাকছে, যেহেতু থাপা সুস্থ নয় বলে। এবার থাপা যদি খেলার মতো কন্ডিশনে চলে আসে, যেটার কোনো আপাতত খবর নেই, তাহলে আলাদা বিষয়, না হলে ওখানে কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জের জায়গাটা রয়েছে বাকি পজিশনগুলোতে। মানে আপনার দুটো উইং, মাঝখানে একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর সামনে একজন স্ট্রাইকার, এই যে চারখানা জায়গা রয়েছে, এই জায়গাগুলোয় চেঞ্জ হতে পারে। একটা জেনারেল হতে পারে, যেখানে দুটো সাইডে লিস্টন আর মনবীর রয়েছে, দুটো উইং রয়েছে, সামনে জেমি ম্যাকলারেন রয়েছে, আর মাঝখানের জায়গাটায় আপনাকে হয় গ্রেগ স্টুয়ার্ট, নয় দিমি পেট্রাটস, নয় জেসন কামিন্স, এদের খেলাতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একমাত্র গ্রেগ স্টুয়ার্ট যদি ওখানটা খেলে, তবেই সামান্য বা একটু বেটার মিডফিল্ড পাওয়া যেতে পারে। বাকি দুজন যদি খেলে, সেই মিডফিল্ডের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা থেকেই যাবে। টাংরি আর আপুইয়া ব্লকিং করেই যাবে, ডিফেন্সটাকে শক্ত করে যাবে, ওদের পা থেকে বল কেড়েই যাবে, কিন্তু প্রপার অ্যাটাক, প্রপার বিল্ড আপ তৈরি হবে না। যদি গ্রেগ স্টুয়ার্ট নিচে নেমে এসে আপুইয়ার থেকে বা কারুর থেকে বলটা নিয়ে একটু এগোনোর চেষ্টা করে, তাহলেও সামনে ম্যাকলারেন পর্যন্ত পৌঁছতে পারবে না। হয় লিস্টনকে ভেতরে ঢুকতে হবে, না মনবীরকে ভেতরে ঢুকতে হবে, আর নয়তো আপুইয়া দীপক টাংরির থেকে গ্রেগ স্টুয়ার্টকে বলটা নিয়ে লিস্টন বা মনবীরকে বাড়িয়ে দিতে হবে। তারা বল নিয়ে যতক্ষণে দৌড়ে পৌঁছবে, ততক্ষণ আবার গ্রেগ স্টুয়ার্টকে বক্সের কাছাকাছি পৌঁছে যেতে হবে। দিয়ে পাশ থেকে ওরা ক্রস তুলবে বা অ্যাটাক করবে, যা করবে সেখান থেকে একটা গোল কনভার্ট করার চেষ্টা করতে হবে, এবং এটা স্লো বিল্ড আপ হবে। উইং দিয়ে দৌড়বে তাড়াতাড়ি, কিন্তু আলটিমেটলি গিয়ে পৌঁছবে অনেক পরে, বিল্ড আপটা স্লো হয়ে যাবে, যেটা আমরা মাঝখানে দেখছিলাম কিছু খেলার ক্ষেত্রে হচ্ছিল। এখন এতে গোল পেয়ে গেলে ভালো কথা, না হলে অন্যরকম ভাবনা চিন্তায় যেতে হবে। আর আপুইয়া দীপক টাংরি যদি একটু খেলে দিতে পারে, তাহলে উইংয়ের পাশাপাশি মাঝখান দিয়েও একটা অ্যাটাক তৈরি হওয়ার জায়গা রয়েছে। এবার হতে পারে আগের দিনের ফরমেশনটা যেটাতে খেলছিল, যে সামনে 3টে ব্লকার রেখে দেওয়া, যেখানে অভিষেক সূর্যবংশী কিছুটা ক্রিয়েটিভ রোলটা নেবে, টাংরি আপুইয়া ব্লকার হিসেবে থাকবে ডিফেন্সের সামনে, আর গ্রেগ, দিমি, কামিন্স, সেক্ষেত্রে কামিন্স আর সাহাল হয়তো দুধের থেকে দুজনে খেলবে, আর সামনে জেমি ম্যাকলারেনকে দিয়ে দেওয়া যেতে পারে। এরকম একটা ফরমেশন হতে পারে। বা গ্রেগ স্টুয়ার্ট, সাহাল দুজনে যদি একসঙ্গে খেলে, তাহলেও একটা দারুণ কম্বিনেশন তৈরি হয় মিডফিল্ডে, সেক্ষেত্রে আমাদের দখলে চলে আসবে। এবার আপনাদের প্রশ্ন হবে, এই তো আগের ম্যাচে দেখা গেল উইং কোথায়, উইং কোত্থেকে পাবো? না, এখানে উইং অফ হচ্ছে না। এক্ষেত্রে এটা বললাম না, একটু আল্ট্রা মডার্ন মানে অ্যাডভান্স ফরমেশন। এক্ষেত্রে অ্যাকচুয়ালি উইং হচ্ছে সুভাশিস আর দীপেন্দু, এরা দুজনই উইংয়ের কাজটা করবে। আর এরা উঠে গেলে আপুইয়া টাংরি দেখুন এসে 4টে ডিফেন্ডারের কাজটা কমপ্লিট করে দেবে। অভিষেক সূর্যবংশী তখন সিডিএম হিসেবে নেমে সামনে দাঁড়িয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে যে প্রবলেমটা আগের দিন দেখা গেছে, দীপক টাংরি আপুইয়ার ওখানে নেমে ব্লকিং করতে খুব একটা প্রবলেম হচ্ছে না, ওরা ডিফেন্সটাকে সামলে নিচ্ছে। প্রবলেমটা হচ্ছে কি, সুভাশিস অত দূর উঠে গেলে নামতে পারছে না, বা অত দূর ওই স্পিডে আর উঠে যেতে পারছে না। বা কিছু ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, লিস্টন মনবীর অপোনেন্টের সাইড ব্যাকদের কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, এরা ওখানে গিয়ে জমা পড়ে যাচ্ছে। এবং যেহেতু এই ধরনের খেলার সঙ্গে এতদিন অভ্যস্ত ছিল না বা এইভাবে খেলেনি, তাই কি হচ্ছে, অ্যাটাকের ক্ষেত্রে অনেক বেশি টাইম নিয়ে নিচ্ছে, যে ঠিক কোন সময়টা দৌড়তে পারবো, কোন সময় অ্যাটাকটা ক্রিয়েট করতে পারবো, সেই জায়গাটা বুঝতে পারছে না। ম্যাক্সিমাম সময় ভাবছে যে আমরা সাইড ব্যাক যেরকম খেলি, সাইডে দাঁড়িয়ে অপোনেন্ট অ্যাটাক করলেই তারা ফিরে আসার চেষ্টা করছে, বা সেখানে ব্লকিংয়ের দিকে বেশি মন দিয়ে দিচ্ছে, বা ডিফেন্সের দিকে বেশি মন দিয়ে দিচ্ছে, কারণ এটা অভ্যেস ছিল না এতদিনের। এই ফরমেশনে সাইড ব্যাকদের কিন্তু উইঙ্গারের মতোই
ওই সুযোগ পেলে বারবার অ্যাটাক করে যেতে হয়, যেটার অভ্যেস এদের নেই। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই ম্যাচটায় সেকেন্ড ফরমেশনে মলিনার যাওয়ার চান্স খুব কম। কারণ কি, বেঙ্গালুরু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু উইং দিয়ে ক্রসটা তুলছে, ফলে সেই ক্রসিংটা আটকানোর জন্য কিন্তু ওই স্টপ গ্যাপ আপুই বা দীপক টাংরি গিয়ে ক্রসটাকে আটকালো, সেটার থেকে যদি প্রপার সাইড ব্যাকরা থাকে তারা কিন্তু ওদের সঙ্গে দৌড়ে গিয়ে ক্রসটা আটকাতেও পারে। যদিও আগের দিন বললে ভুল বলা হবে যে আপুইয়া দীপক টাংরি কিন্তু ওদের ক্রসগুলো আটকে দিয়েছিল মানে ওরা ওই পর্যন্ত ঢুকতেই দিচ্ছিল না, তার আগেই ব্লক করে দিচ্ছিল। আবার যদি সেকেন্ড ফরমেশনে সামান্য একটা চেঞ্জ করা যায় তাহলে কিন্তু ফরমেশনটা অন্যরকম হয়ে যায়। যা সুভাশিসের জায়গায় আশিক কুরুনিয়ানকে যদি ইন্ট্রোডিউস করে দিই, এদিকে দীপেন্দু ওদিকে আশিক, তাহলে আবার উইং দিয়ে কিন্তু অ্যাটাক হতেই থাকবে, দুজনেই কিন্তু অ্যাটাক করতে পারবে এবং দুজনেরই ভালো স্পিড আছে, ওঠানামা করে খেলতেও পারবে। আবার যদি ফার্স্ট ফরমেশনটায় চলে যাই, ওখানে যদি সামান্য মডিফিকেশন করি, মানে সুভাশিসের জায়গায় যদি আশিককে নিই, তাহলে কি হবে, দুদিকেই আমার দুটো সাইড ব্যাক খুব ফাস্ট হয়ে গেল। সেক্ষেত্রে ওই এক্সট্রা ডিফেন্সের দায়িত্বটা টাংরি আর আপুইয়াকে কিছুটা নিতে হবে। সেক্ষেত্রে কী হবে, লিস্টান উঠলে আশিক ডিফেন্সে থাকবে, আশিক উঠলে লিস্টান নেমে আসবে, আবার এদিক থেকে দীপেন্দু উঠলে মনবীর নেমে আসবে, মনবীর উঠলে দীপেন্দু নেমে আসবে, ফলে দুদিক থেকে উইংয়ের অ্যাটাকটা মুহুর্মুহুর হতে থাকবে। তো এটাও একটা ফরমেশন হতে পারে। তো মোটামুটি 4 রকমের ফরমেশন আপনাদের দেখালাম, এর মধ্যে কোনোটা হতে পারে। আর 3 ব্যাক সিস্টেমে যদি যায় সেটা আগে থেকে বলা খুব মুশকিল। যদি 3 ব্যাক সিস্টেমে যায় সেটা আলাদা রকম ব্যাপার হবে, কিন্তু আপাতত সেরকম কোনো খবর নেই যে মলিনা কোনো রকম 3 ব্যাক সিস্টেম প্র্যাকটিস করিয়েছেন বা এরকম কিছু ভাবনা চিন্তা করছেন। এবার যদি চলে আসি বিশাল কাইতের ব্যাপারটা কি। বিশাল কাইতের ব্যাপারটা হচ্ছে এটাই যে বিশাল কাইত আগের ম্যাচে একটা ধাক্কা খেয়েছিল, তখন ব্যাপারটা বোঝা যায়নি, কিন্তু বিশাল কাইতের পরে পাঁজরে একটা ব্যথা হয়েছে বা একটা সামান্য চোট আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন রেস্ট নিলেই চোটটা সেরে যাবে। তো এখন মলিনা এটাই ডিসাইড করতে পারেননি যে বিশাল কাইতকে আদৌ খেলাবেন কিনা, এই ম্যাচটা রেস্ট দিয়ে পরের ম্যাচ থেকে পুরো ফিট করে নেবেন কিনা। তবে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা মলিনাকে যতটুকু দেখেছি যে কোনো প্লেয়ারের যদি সামান্য চোট থাকে, মলিনা তাকে রেস্ট দিয়ে পুরোপুরি ফিট করতে চায়। তো সেক্ষেত্রে আর্শ আনোয়ার শেখের থাকার সম্ভাবনাই সব থেকে বেশি, নাহলে সাইদ জাহিদ। এটা আগে থেকে বাইরে থেকে এরমভাবে বলা যায় না, কারণ দুজনকেই মলিনা দেখেছেন, নিজে গোলকিপার ছিলেন, দুজনকেই দেখেছেন, দুজনের কী কী স্পেশালিটি আছে, কী কী উইকনেস আছে সেগুলো মলিনা জানে। তো সিচুয়েশান অনুযায়ী তিনি ডিসিশান নেবেন। তবে আমার মনে হচ্ছে যে আর্শ আনোয়ার শেখের খেলার সম্ভাবনাই বেশি। হয় বিশাল কাইত খেলবে, নয় আর্শ আনোয়ার শেখ খেলবে। এখনও কোনোটা কনফার্ম নয়, কালকে ফাইনালটা বোঝা যাবে। বা আরও ভালো করে বললে আজকে বিকেলের দিকে খবরটা আসবে যে আজকে প্র্যাকটিসে কি দেখা গেছে, বিশাল কাইত কি প্র্যাকটিস করেছে না আজকেও প্র্যাকটিসে আসেনি। তো এই ছিল মোহনবাগানকে নিয়ে যাবতীয় খবর। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।